আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পূর্তিদিন, ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি। আইন মেনে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে, প্রধানমন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে, মির্জা ফখরুল। দুর্নীতি অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি, স্বাস্থ্যমন্ত্রী। এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭,০০০, বহিষ্কার ১৭ পরীক্ষার্থী। বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার, জিএম কাদের। রাজধানীর গুলিস্তানে জামাতের মিছিলে হামলা, বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ। শিশু ধর্ষণ চেষ্টা, অভিযুক্তের ফাঁসির দাবিতে পল্লবী থানা ঘেরাও, সড়ক অবরোধ। শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২। সাগরে লঘুচাপ, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনালো ইরান। ভিসা নীতিতে ৬ পরিবর্তন আনলো আমিরাত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির জনগণকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ট্রাম্পকে পাঠানো ওই চিঠিতে বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় যুক্তরাষ্ট্রকে বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। চিঠিতে তারেক রহমান বলেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক যাত্রায় এক মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছেন। বিগত ৫ দশকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং ব্যাপক জনগণের সম্পর্ক অন্তর্ভুক্ত হয়ে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারি বিকশিত হয়েছে। সরকার প্রধান বলেন, বর্তমানে আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছি, যেখানে চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের ন্যায় বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিচারের নামে অবিচার নয়, আইন মেনে স্বচ্ছতার সঙ্গে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা আয়োজিত জুলাই জাতীয় সম্মেলন ২০২৬-এ তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়ের বিচার নিশ্চিত করাও জরুরি। তিনি বলেন, যারা অন্যায় করেছে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার অবশ্যই হবে। তবে আমরা চাই বিচারের নামে যেন আরেকটি অবিচার না ঘটে। বিচার হতে হবে ন্যায়সঙ্গত ও আইনের ভিত্তিতে। তারেক রহমান বলেন, যাদের হারানো হয়েছে তারা আর কখনো ফিরে আসবে না, কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি বলেন, আমাদের দায়িত্ব এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে বলতে পারবে এই পরিবর্তনের পেছনে শহীদদের আত্মত্যাগ রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে এর প্রাথমিক রূপরেখা ও কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে মূল কাজ শুরু হবে। তিনি বলেন, যে কোনো মূল্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যার মধ্য দিয়ে তিস্তা পারের মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে। শনিবার বিকেলে লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে আলোকিত লালমনিরহাট নামক একটি সামাজিক সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে দেশের গণতন্ত্রকামী মানুষ কোনো আপোষ করেনি। শত নির্যাতন, জেল জুলুম ও আত্মত্যাগের পরও দেশের মানুষ মাথা নোয়ায়নি। অর্জিত এই বিজয়কে ধারণ করে এখন এক নতুন বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, যেখানে অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকুরিচ্যুতি। আমি শুধু ট্রান্সফার বা বদলিতে বিশ্বাস করি না, সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি ও ঘুষের বাণিজ্য বন্ধ করতে হবে। এসবের কোনো প্রশ্রয় দেওয়া হবে না।
শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক্স সমিতির 31তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যা ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে। পাশাপাশি আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলো আধুনিকায়ন করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে শনিবার দেশের বিভিন্ন কেন্দ্রে অনুপস্থিত ছিলেন 27,327 জন পরীক্ষার্থী। এছাড়াও কেন্দ্রে অসৎ উপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে 17 পরীক্ষার্থীকে। শনিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ এইচএসসি সাধারণ বাংলা দ্বিতীয় পত্র, আলিমে আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য এবং এইচএসসি ভোকেশনাল বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সে ইংরেজি দ্বিতীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার। দেশের রাজনৈতিক অসহিষ্ণুতা, দমন পীড়ন এবং বৈষম্য আরো তীব্র হয়েছে। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্র আহ্বায়ক কমিটির 2026-এর পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জি.এম. কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে দেশের সব ধরনের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, শক্তিশালী জনমতের উপর ভিত্তি করে সরকার গঠিত হলেও তা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার গ্যারান্টি দেয় না। রাজনৈতিক দলগুলোকে একীভূত করতে না পারলে এবং গণতান্ত্রিক চর্চাকে গুরুত্ব না দিলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। রাজধানীর গুলিস্তানে জামাতে ইসলামীর মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামাতের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করছে। শনিবার বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। বিষয়টি জানান জামাতের ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন। সুমন জানান, বিএনপির কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামাতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ। শনিবার স্থানীয় জামাত রাজধানীর ফুলবাড়িয়া সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে, যেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তারা অতর্কিত হামলা চালায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর পল্লবীতে 13 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা ও পরে হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা পল্লবী থানা ঘেরাওয়ের পাশাপাশি মিরপুর 10 এলাকায় সড়ক অবরোধও করেন। শনিবার বিকেল 5টার দিকে পল্লবী থানার সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল 4:50 দিকে মিরপুর 10-এর ওয়াপদা বিল্ডিং সংলগ্ন 13 হার্টস ক্যাম্পের 30 থেকে 35 জন বাসিন্দা থানার সামনে জড়ো হন। বিক্ষোভকারীদের অভিযোগ, একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার 13 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে হত্যা চেষ্টা চালায় বলেও দাবি করেন তারা। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। একই সঙ্গে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে 82 জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। শনিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার ভোর 5টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি রোড সহ আশেপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে 58 জন মাদকাসক্ত, পথ শিশু এবং অন্যান্য অপরাধে জড়িত 24 জন সহ সর্বমোট 82 জনকে আটক করা হয়। আটককৃত শিশুদের সুরক্ষায় শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার মাধ্যমে শিশু আইন 2013 অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর এলাকায় যে কোনো অবস্থায় ভবঘুরে ভিক্ষুক ও মাদক আসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। বর্তমানে পুলিশের টহল কার্যক্রম চলমান রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়,
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিদেশি অতিথিদের জন্য শুক্রবার সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কফিন রাখা হয়। এতে অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌদির 5 সদস্যদের একটি দলও আসে। সৌদির এই দলটিকে নেতৃত্ব দেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি। খামেনিকে শ্রদ্ধা নিবেদনের সময় যেসব বিদেশিরা এসেছেন তাদের সবাইকে পবিত্র কুরআন থেকে আলাদা আলাদা আয়াত তিলাওয়াত করে শুনিয়েছে ইরান। এর মধ্যে সৌদির প্রতিনিধিদের শোনানো হয়েছে সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যেখানে ঐতিহাসিক বদর যুদ্ধের কথা বলা হয়েছে। ওই যুদ্ধে আল্লাহর উপর ঈমান আনা বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে লড়াই হয়। সংবাদ মাধ্যমে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই আয়াত শোনানোর মাধ্যমে ইরান সম্ভবত সৌদিকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা আল্লাহর পথে আছে। অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বীরা কাফিরদের পক্ষে অবস্থান নিয়েছে। সংযুক্ত আরব আমিরাত 2026 সালে ভিসা ও আবাসন সংক্রান্ত নীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। পর্যটন, বিদেশি বাসিন্দা, চিকিৎসা নিতে আসা রোগী এবং সম্পত্তি বিনিয়োগকারীদের জন্য নতুন এসব নিয়ম কার্যকর করা হয়েছে। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটিজ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধাপে ধাপে এসব পরিবর্তনের ঘোষণা দিয়েছে। 1. অন আরাইভাল ভিসার পরিধি বাড়ানো। 2. 48 ঘন্টায় দুবাই ট্যুরিস্ট ভিসা। 3. সম্পত্তি ভিত্তিক রেসিডেন্সি ভিসার নতুন নিয়ম। 4. অতিরিক্ত অবস্থানের জরিমানায় সাময়িক ছাড়। 5. স্মার্ট মেডিকেল ভিসা চালু। 6. 3 দেশের নাগরিকদের নতুন ভিসা স্থগিত। ইবোলা সংক্রমণ ঠেকাতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।